হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল জেনজি ওরিয়ার টু আর সবার প্রিয় প্ল্যাটফর্ম কত প্ল্যাটফর্ম নাম্বার 1 যার নাম কেমোফাইল বাংলা, সবার প্রিয় ইউটিউব চ্যানেল। আবার সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তাহলে ক্লাস 11 জার্নি আমাদের শেষ, এবং ক্লাস 11 পড়ার সময়তে যেমনটা আমি তোমাদের সকলকে বলেছিলাম, কেমিস্ট্রি তো জলের মতোই সোজা, একদমই তাই। এবং এই জলের মতো সোজা নিয়ে আমাদের পরবর্তী জার্নি অর্থাৎ ক্লাস 12 জার্নি আমরা শুরু করতে যাব সবাই মিলে একসঙ্গে। তো আজকে আমরা শুরু করতে যাব ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 প্রথম চ্যাপ্টার, প্রথম অধ্যায়, যার নামটা কি পদার্থের তরল অবস্থা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আবার সেই জল, আবার সেই তরল, যেমনটা আমরা বলেছিলাম কেমিস্ট্রি মানেই জলের মতোই সোজা। তাই শুরু করব আমরা জল দিয়ে অর্থাৎ তরল অবস্থা দিয়ে। তাহলে জলের ব্যাপারটা কি, পদার্থ কি জিনিস সেটা আমরা ইতিপূর্বে শিখেছি। পদার্থের অন্যান্য দুটি ভৌত অবস্থা অর্থাৎ কঠিন অবস্থা এবং গ্যাসীয় অবস্থা সম্পর্কে আমরা ইতিপূর্বে ক্লাস 11 আমরা শিখেছি। ক্লাস 12 উঠে আমরা তাহলে শিখতে চলেছে কোনটা, আরো একটা যে গুরুত্বপূর্ণ অবস্থা আছে যার নামটা কি পদার্থের তরল অবস্থা অর্থাৎ লিকুইড স্টেট। তো লিকুইড কাকে বলে? লিকুইড হলো এটাই যেই অবস্থাটা কঠিন এবং গ্যাসীয় পদার্থের ঠিক মধ্যবর্তী অবস্থা, তাকে বলা হয় তরল অবস্থা। খুব সোজা কথায় যদি আমরা একটা উদাহরণ দেখতে যাই, আমরা কথার কথা বলছি, আমরা একটা পদার্থ নিলাম যার নামটা নিলাম আমরা জল, যেহেতু কেমিস্ট্রি জলের মতোই সোজা, নিলাম কি জল। সাধারণভাবে আমাদের চোখের দেখাতে এই জলের কয়টি গুরুত্বপূর্ণ ভৌত অবস্থা আমরা দেখতে পাই? একদমই তাই, একটা কঠিন অবস্থা দেখতে পাই যাকে আমরা বরফ নামে চিহ্নিত করি, একটাকে আমরা তরল অবস্থায় দেখতে পাই যেটাকে আমরা সাধারণত জল হিসেবে আমরা চিহ্নিত করি, আরো একটা অবস্থা কোনটা গ্যাসীয় অবস্থা যেটাকে আমরা জলীয় বাষ্প বলি। তাহলে এই জল যার তিনটে ভৌত অবস্থা, তাহলে এই তরল অবস্থা কাকে বলে? যেখানে কোনো পদার্থের উপাদান কণাগুলি বা উপাদান অণুগুলি তাদের সঙ্গে টাচ করা অবস্থাতে নেই, অর্থাৎ সামান্য দূরত্ব বজায় রেখে তারা অবস্থান করে, কিন্তু এতটাই দূরত্ব তারা বজায় রাখে যেই দূরত্বতে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা সঠিকভাবে কার্যকরী থাকে, তাকে বলা হয় তরল অবস্থা। তো এই তরল অবস্থার মধ্যে কয়েকটা ধর্ম আমরা জানবো। তো সবাইকে আমরা অনুরোধ করবো খাতায় আমরা যে যে বিষয়গুলো আমরা বোর্ডে লিখছি সেই বিষয়গুলোকে খুব হ্যান্ডসাম করে আমরা লিখে নিব, জাস্ট লাইক মি। আমার লেখাটাও হ্যান্ডসাম ঠিক আমার মতোই, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এটাই আমরা খাতাতে লিখবো। তো আমরা এখন যেটা লিখবো সেটা পদার্থের তরল অবস্থার বিশেষ কয়েকটি ধর্ম, অর্থাৎ কি দেখে আমরা বুঝবো যে কোনো একটা পদার্থ সে তরল অবস্থাতে আছে। বেশ, তাহলে আমরা এখন লিখবো তরল পদার্থের ধর্ম। আচ্ছা, কেমনটা হতে পারে তরল পদার্থের ধর্ম? তরল মানে সচরাচর সব থেকে পরিচিত বা সব থেকে সেলিব্রিটি তরল আমাদের সামনে কি, সেটা হলো জল। তাহলে আমরা নিজের একটু বলার চেষ্টা করি তো, জলকে যখন আমরা নিজের চোখে দেখি তো জলের মধ্যে কোন কোন ধর্মটা দেখতে পাওয়া যায়, যেই ধর্মটা একটা কঠিন পদার্থের মধ্যে আমরা দেখতে পাই না? জলের মধ্যে কোন কোন ধর্মটা দেখা যায় যে ধর্মটা আমরা গ্যাসীয় পদার্থের মধ্যে দেখতে পাওয়া যায় না? কোন ধর্ম সে জলটাকে বা তরল পদার্থটাকে বাকিদের থেকে আলাদা করেছে, ইউনিক করেছে? তাহলে সেগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করি। সর্বপ্রথম হলো কি, যে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার থাকে না, নির্দিষ্ট আকার থাকে না, কিন্তু নির্দিষ্ট আয়তন থাকে। তাহলে 1 নম্বর ধর্ম আমরা কি লিখবো? অর্থাৎ কোনো তরল পদার্থকে আমরা যেই পাত্রে রাখি ওই তরল পদার্থ ঠিক সেই পাত্রে আকার ধারণ করে, কিন্তু আয়তন থাকে তো? অবশ্যই থাকে। আমরা ইচ্ছা করে গ্যাসের মতো দেখে চাপ প্রয়োগ করে তরলের আয়তন আমরা কমাতেও পারি না, তরলের আয়তন আমরা বৃদ্ধি করতেও পারি না।
যে ধর্মটা আমরা গ্যাসের ক্ষেত্রে দেখেছিলাম। বা তরল পদার্থ কঠিন পদার্থের মতো রিজিড বা দৃঢ় নয়, সেই জন্য বলা হয় কি তরল পদার্থের নির্দিষ্ট আকার না থাকলেও তার নির্দিষ্ট আয়তন ঠিকই থাকে। দ্বিতীয় ধর্মটা আমরা কি বলবো? দ্বিতীয় ধর্ম ইতিপূর্বে আমি তোমাদেরকে বললাম কি যে চাপ প্রয়োগ করে তরলের আকার পরিবর্তন করা হয় না, অর্থাৎ তরলকে কম্প্রেস করা যায় না, অর্থাৎ যাকে বলা হয় তরল পদার্থ হলো কঠিন পদার্থের মতোই অসংনম্য ধর্ম বিশিষ্ট। তা দ্বিতীয় ধর্মকে লিখবো অর্থাৎ যাকে চাপ প্রয়োগ করেও যার যার আয়তনকে পরিবর্তন করা যায় না। তৃতীয় ধর্ম আমরা দেখব। আচ্ছা, তৃতীয় ধর্ম যাওয়ার আগে আমরা বলে রাখি, সচরাচর যখন বাজার থেকে আমরা জলের বোতল আমরা কিনি, সিলপ্যাক জল, সেটা বিভিন্ন কোম্পানির হতে পারে। তো জলের বোতলটা কেনার পর আমরা বেলুনের মতোই সেই জলের বোতলটাকে চাপ দিয়ে কখনো তার আয়তনটাকে আমরা কমাতে পেরেছি কি? আমরা সবাই একটু মনোযোগ দিয়ে ভেবে দেখি তো। যদি আমরা কমাতে পেরে থাকি তাহলে সবাই আমরা কমেন্টে একটু জানাবো যে হ্যাঁ আমি পেরেছি, এবং এই চ্যালেঞ্জের সম্মুখীন তাহলে আমরা হওয়ার চেষ্টা করব। বেশ, আমরা তৃতীয় নম্বর পয়েন্টে আমরা যাই, অর্থাৎ তৃতীয় নম্বর ধর্ম। কার ধর্ম? অবশ্যই তরল পদার্থের ধর্ম। অর্থাৎ তরল পদার্থের অণুগুলি সদা সঞ্চারণশীল, অর্থাৎ মোবিলিটি প্রদর্শন করে। মোবিলিটি কথার অর্থ কি? ওই তরল পদার্থের উপাদান অণুগুলি কঠিন পদার্থের মতোই এক জায়গাতে স্থিরভাবে থাকে না, তারা সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে থাকে। আমরা সেটা কি করে বুঝবো? খুব সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। আমরা যদি কোনো একটা পাত্রে কিছুটা জল আমরা নিই, যদি আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় যে জলটা স্থির আছে, জলটা কঠিন পদার্থের মতো স্থির আছে, তাহলে আমরা একটা কাজ করি তো, ওই জলের উপর আমরা এক টুকরো কাগজকে যদি আমরা ভাসিয়ে দিই, আমরা দেখব যে কাগজটা সময়ের সাপেক্ষে তার স্থান পরিবর্তন করছে। ওই কাগজের টুকরোটাকে যদি আমরা কোনো কঠিন পদার্থের উপর, অর্থাৎ কোনো মেঝের উপর যদি আমরা রাখতাম, যদি কোনো বাতাস না বইতো, তবে কি সময়ের সাপেক্ষে সে কাগজটা বা কাগজের টুকরোটা সে কি তার স্থান পরিবর্তন করত? নিশ্চয়ই না। তাহলে ওই যে জলের উপর রাখার ফলে কাগজের টুকরোটা স্থান পরিবর্তন করলো, এটা আমাকে প্রমাণ করলো যে ওই পাত্রে রাখা জলের অণুগুলি সে এক জায়গাতে স্থির নয়, বরং সে তার স্থান পরিবর্তন করছে স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ অণুগুলি সদা সঞ্চারণশীল। তাহলে এই বিশেষ কয়েকটা ধর্মই হলো তরল পদার্থের ধর্ম, যে ধর্মগুলি বাকি পদার্থ থেকে তরল পদার্থকে আলাদা করে। বেশ, তাহলে আমরা সকলে বোঝা গেছে বিষয়টি। তো আমরা সবাই একবার যে সমস্ত ধর্ম সম্পর্কে পড়লাম সেই সমস্ত ধর্ম সম্পর্কে আমরা একবার দেখে নেব। তাহলে আমরা সবাই দেখে নিলাম তরল পদার্থের ধর্মগুলি। তো আমাদের এই অধ্যায়ে বা আমাদের ক্লাস 12 এর এই চ্যাপ্টারে বিশেষত তরলের একটি বিশেষ এক ধর্ম সম্পর্কে আমরা জানবো, বা বিশেষ তার গুণ সম্পর্কে জানবো, যেটা হলো ওই তরল পদার্থের দ্রাব্যতা সম্পর্কে। অর্থাৎ এই চ্যাপ্টারটি পুরনো সিলেবাসে দ্রবণ নামে আমরা চিহ্নিত করেছিলাম, যেটা আমরা ইতিপূর্বে বলেছি। তো যে চ্যাপ্টারটা আগের সিলেবাসে দ্রবণ ছিল, সেই চ্যাপ্টারটাই আমাদের এই নিউ সিলেবাসে অর্থাৎ সেমিস্টারে সে তরল অবস্থা নামে দেওয়া হয়েছে। তারপরে বলতে পারি কি এখন আমরা যেটা শিখব সেটা হলো দ্রবণ, অর্থাৎ তরল পদার্থের দ্রবণ সম্পর্কে আমরা জানবো। তাহলে বেশ, সবাই মনোযোগ দ্রবণ সম্পর্কে জানার জন্য। তাহলে আমরা এটা এখন মুছে দিলাম। তাহলে আমাদের এখন আমরা শিখব দ্রবণ। তো দ্রবণে যাওয়ার আগে আমরা জেনে নিই এই দ্রবণটা এলো কোত্থেকে। তো দ্রবণটা এসছে মিশ্রণ থেকে বা মিশ্র পদার্থ থেকে। আর মিশ্র পদার্থ কাকে বলে? যেই পদার্থ একাধিক বিশুদ্ধ পদার্থ দ্বারা গঠিত, অর্থাৎ একাধিক বিশুদ্ধ পদার্থ যখন একত্রে অবস্থান করে, একত্রে থেকে একটা মিশ্রণ তৈরি করে, তাকেই তো মিশ্র পদার্থ বলা হয় বা মিক্সচার বলা হয়। তো এই মিক্সচারটা আবার বিভিন্ন রকমের হতে পারে। তার মধ্যে যে সকল মিশ্রণগুলি সমসত্ব হয়, অর্থাৎ যে সমস্ত মিশ্রণে তার উপাদান কণাগুলি বা উপাদান পদার্থগুলি সমস্ত জায়গাতে সমানভাবে
বিরাজমান থাকে তাকে সমসত্ব মিশ্রণ বলা হয়। আর এই সমসত্ব মিশ্রণকে আমরা কি বলে থাকি? দ্রবণ বলে থাকি। আর যদি ওই মিশ্রণের ভিতর উপাদান পদার্থগুলি সকল জায়গাতে যদি সমান অনুপাতে না থাকে, তখন তাকে আমরা কি বলে থাকি? অসমসত্ব মিশ্রণ বা হেটারোজেনিয়াস মিক্সচার। আর হোমোজেনিয়াস মিক্সচারের ক্ষেত্রে আমরা সেটা কি বলবো? সেটাকে আমরা দ্রবণ বলবো। তাহলে এই দ্রবণের ভিতর মূলত দুটি অংশ থাকে। আমরা একটাকে বলি দ্রাবক বা সলভেন্ট, আর একটাকে আমরা বলে থাকি দ্রাব বা সলিউট। অর্থাৎ দ্রাবক এবং দ্রাব এই দুটি যখন একত্রে মিশে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করে, তখনই তাকে আমরা বলে থাকি দ্রবণ। তাহলে দ্রবণ কাকে বলে? তো এর মধ্যে যেটাকে আমরা দ্রাবক বলি সেটা আমরা কি করে চিহ্নিত করবে, আর কোনটাই বা দ্রাব তাকেই বা আমরা কি করে চিহ্নিত করব? ছোট্ট একটা নিয়ম হচ্ছে এটাই, দ্রবণের ভিতর যার অ্যামাউন্ট বা পরিমাণ আপেক্ষিকভাবে কম থাকবে তাকে আমরা বলবো দ্রাব বা সলিউট, এবং যার পরিমাণ বা অ্যামাউন্ট আপেক্ষিকভাবে বেশি থাকবে তাকে আমরা বলবো দ্রাবক বা সলভেন্ট। খুব ছোট্ট একটা আমরা উদাহরণ আমরা নিচ্ছি। আমরা মনে করি আমরা নিয়েছি 1 গ্লাস জল, বিশুদ্ধ জল নিয়েছি আমরা 1 গ্লাস। এই 1 গ্লাস বিশুদ্ধ জলে আমরা ধরে নিচ্ছি 300 ml জল আছে বিশুদ্ধ। এখন এর মধ্যে যদি আমরা 10 গ্রাম আমরা চিনি যদি আমরা মেশাই, এবং শুধু মেশানো বলতে গেলে কি, তার মধ্যে যদি আমরা যুক্ত করি জলের মধ্যে যুক্ত করার পর, যেমনটা আমরা সবাই জানি, আমরা চামচ দিয়ে বা বিভিন্ন ভাবে সেই চিনিটাকে আমরা গুলে দিব। এই গুলে যাওয়াটাকে বলা হয় দ্রবীভূত হওয়া। আর দ্রবীভূত হয় বলেই কি তৈরি হয়? দ্রবণ তৈরি হয়। তাহলে এই চিনিটাকে গুলে দেওয়ার পর আমাদের তৈরি হবে একটা দ্রবণ, একটা মিষ্টি একটা দ্রবণ, যে দ্রবণটাকে আমরা সচরাচর শরবত বলে থাকি। তাহলে এই যে আমার 1 গ্লাস শরবত তৈরি হলো, এই 1 গ্লাস শরবতের ভিতর চিনিগুলি সমস্ত জায়গাতে, গ্লাসের জলের সমস্ত জায়গাতে সমানভাবে ছড়িয়ে আছে। এমনটা নয় যে গ্লাসের নিচের অংশে চিনিটা একটু বেশি পরিমাণে আছে, মাঝের অংশে একটু কম পরিমাণে আছে, একদম উপরের অংশে একদমই কম পরিমাণে আছে, এমন কিন্তু নয়। যখন আমরা ওই চিনির শরবত যখন আমরা খাই বা মিষ্টি দ্রবণটা যখন আমরা খাই, আমরা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছি যে ওই গ্লাসের সমগ্র অংশের মিষ্টতা একই রকম হয়। এমন কখনো হয় না যে কোনো অংশের মিষ্টি স্বাদ একটু কম, কোনো অংশের মিষ্টি স্বাদ অনেকটাই বেশি, এখন এরকম কখনোই হয় না। ঠিক? তাহলে সমস্ত জায়গাতে সমানভাবে মিশে যাওয়া, একেই আমরা কি বলছি? সমসত্ব মিশ্রণ। আর সমসত্ব মিশ্রণ হচ্ছেই বলে তারা কি তৈরি করছে? দ্রবণ। এখন এর মধ্যে কার পরিমাণ বেশি বলে মনে হচ্ছে? খুব স্বাভাবিক, 300 ml জলের পরিমাণটা বেশি বলে মনে হচ্ছে, এবং তার সাপেক্ষে 10 গ্রাম চিনি সেটাকে কম বলে মনে হচ্ছে। এখন মনে প্রশ্ন আসতে পারে, আমরা এখানে জলটাকে ml অর্থাৎ আয়তন হিসাবে আমরা গণ্য করেছি, এবং চিনিটাকে আমরা গ্রাম অর্থাৎ তার মাস বা ভর হিসাবে গণ্য করেছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে বুঝবো? তো সেই ক্ষেত্রে বোঝার উপর এটাই, সেটা কোনো ম্যাটারই করে না। অ্যাকচুয়াল যেটা ম্যাটার করে, দ্রবণটা আমরা কেমন তৈরি করছি তার ভিত্তিতে আমরা দেখব। সেটা যদি কঠিনের সঙ্গে তরলের দ্রবণ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যার পরিমাণে বেশি হোক, আয়তনের দিক থেকে হোক অথবা ভরের দিক থেকে হোক, যার পরিমাণ বেশি সেটাই হলো দ্রাবক, আর যার পরিমাণ কম সেটা হলো দ্রাবক। তাহলে এই ক্ষেত্রে জলটাকে আমরা বলবো দ্রাবক এবং চিনিটাকে বলবো আমরা দ্রাবক।
কারণ আমরা দেখতেই পাচ্ছি, আমরা ছবির মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করেছি সমসত্ব মিশ্রণ এই ব্যাপারটাই কি এবং সেখানে দ্রাবক এবং দ্রাব্য বিষয়টা কি। তাহলে সবাই যেহেতু আমরা খাতায় নোট করছি, তাহলে একবার আমরা দেখে নিই এবং খাতাতে আমরা পুরোপুরি আমরা নোট করে নিই। আশা করি আমাদের নোট করা শেষ, তাই আমরা এখন এটাকে মুছবো এবং আমরা এগিয়ে যাবো আমাদের পরবর্তী টপিকের দিকে। এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হলো দ্রবণের প্রকারভেদ। যেমনটা আমরা দেখলাম যে দ্রাবক এবং দ্রাব্য এরা যদি বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, সেই ভিত্তিতে আমরা দ্রবণকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমনটা কি, যদি ধরে নিই কথার কথা, যদি আমরা ধরি দ্রাব্য অর্থাৎ যার পরিমাণ কম সেটা যদি গ্যাসীয় পদার্থ হয়, এবং দ্রাবক যার পরিমাণটা বেশি সেটাও যদি গ্যাসীয় পদার্থ হয়, তাহলে আমরা বুঝতে পারছি আমরা এখানে দ্রবণের উদাহরণ পড়ছি। তো দ্রবণ শুধুমাত্র তরল দ্রবণে কিন্তু হয় না, সেটা গ্যাসীয় হতে পারে, সেটা তরল হতে পারে, সেটা কঠিন হতে পারে। তো আমরা এখানে বেশ কয়েকটা উদাহরণ আমরা দেখব এবং বিস্তারিত আমাদের আরো যদি উদাহরণ আমরা জানতে চাই, তাহলে অবশ্যই আমরা আমাদেরই এই প্রিয় চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল সেখানে আমরা জয়েন করে যাব, যেখানে আমরা হ্যান্ড রিটেন নোট আমরা সেখানে প্রোভাইড করব এবং সেখানে আমরা বিভিন্ন উদাহরণগুলো বা আরো বিস্তারিত উদাহরণ সেগুলো আমরা লিখিত নোট আকারে আমরা দিয়ে দিব। আমরা এখানে খুব সামান্য কয়েকটা বোঝার জন্য আমরা কয়েকটা এক্সাম্পল এখানে দেখব। তো প্রথম আর কি বললাম, দ্রাব্য যদি হয় গ্যাস, দ্রাবকও যদি হয় গ্যাস, তাহলে সেই দ্রবণটা কেমন হবে? সেই দ্রবণটা হবে গ্যাসীয়। যদি আমরা উদাহরণ যদি নিই, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? আমাদের বায়ুমণ্ডলটা। এই বায়ুমণ্ডলের মধ্যে আমরা খুব ছোট্টবেলা থেকে পড়ে আসছি, এই বায়ুমণ্ডলে বিভিন্ন রকম বিশুদ্ধ গ্যাস আছে, যার মধ্যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি এবং সব থেকে কম কোন গ্যাসটা সেটা আমারও জানা নেই, কিন্তু তুলনামূলকভাবে বলতে পারি যে সমস্ত গ্যাসের ছকগুলো দেওয়া থাকে তার মধ্যে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ অনেকটাই কম থাকে। তা আমরা বলতে পারি এই বায়ুমণ্ডল হলো একটা মিশ্রণ, যে মিশ্রণের মধ্যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ অনেক বেশি এবং তার মধ্যে ছড়িয়ে থাকা হাইড্রোজেন গ্যাসের পরিমাণটা অনেক কম। তাহলে এটাও একটা দ্রবণ এবং যেই দ্রবণটা প্রকৃতি কেমন হবে? গ্যাসীয় পদার্থ হবে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, আচ্ছা গ্যাসীয় পদার্থ কি সবসময় গ্যাসের মধ্যে কি মিশে থাকতে পারে? গ্যাসীয় পদার্থ তরলের মধ্যে মিশে থাকতে পারে, গ্যাসীয় পদার্থ কঠিনের মধ্যে মিশে থাকতে পারে। যখন গ্যাসীয় পদার্থ তরলের মধ্যে মিশে থাকে সেটা আমরা কোথায় দেখতে পাই? সেটা আমরা সচরাচর আমরা সবাই জানি যে কোল্ড ড্রিঙ্কসের যে শিশিগুলো বা বোতলগুলো হয়, আমরা কোল্ড ড্রিঙ্কসের শিশিগুলো বোতলগুলোর তার মুখিটাকে খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে উচ্চ চাপে একটা ঝাঁক বেরিয়ে আসে। এটা কেন বেরিয়ে আসে? কারণ ওই বোতলের ভিতরে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি সেখানে মেশানো অবস্থায় থাকে, অর্থাৎ দ্রবীভূত অবস্থায় থাকে। যখন তাদের চাপটাকে বা প্রেসারটাকে রিলিজ করা হয়, তখনই ভেতর থেকে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে গ্যাসগুলো বেরিয়ে আসে। অর্থাৎ ওই কোল্ড ড্রিঙ্কসের শিশির ভেতরে, তো কোল্ড ড্রিঙ্কসটা যেটা আমরা খাই, যে তরলটা আমরা খাই, এই যে বললাম তরল, যেটা আমরা খাচ্ছি সেটাকে গ্যাসীয় পদার্থ খাচ্ছি তা তো নয়, সেটা তো তরল। কিন্তু তরলের মধ্যে কে মিশেছিল? গ্যাসীয় পদার্থ মিশেছিল, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড মিশেছিল। আচ্ছা, আমরা এছাড়াও আমরা পড়েছি যে বিভিন্ন জলাশয়ে, নদীতে, সমুদ্রতে, পুকুরে যে সমস্ত জলজ প্রাণী থাকে, বিভিন্ন মাছ থাকে, তারা তাদের শ্বাসকার্যের জন্য, তাদের জীবনযাত্রার জন্য অক্সিজেন গ্যাস গ্রহণ করে থাকে। তো জলের ভিতরে নিশ্চয়ই অক্সিজেন গ্যাস থাকে। কি থাকে? অক্সিজেনে গ্যাস থাকে। তাহলে ওই গ্যাসটাও জলের মধ্যে মিশে আছে কি নেই? আছে। তাহলে এই ক্ষেত্রেও দ্রাবককে তরল এবং দ্রাবকে গ্যাস।
তাহলে এটা আমরা বুঝতে পারছি। একই রকম ভাবে বলা যায় কঠিন পদার্থের ভিতরে যদি কোনো গ্যাস মিশে থাকে, অর্থাৎ তো আমরা একটা ছোট্ট একটা কনসেপ্ট আমরা শিখেছি বা পড়েছি, সেটা হলো যে প্ল্যাটিনাম ধাতু হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করতে পারে, যাকে আমরা অন্তর্ধিতি আমরা বলে থাকি। অর্থাৎ কি, যে প্ল্যাটিনাম যে ধাতুর যে সারফেস বা পৃষ্ঠতল, সেখানে হাইড্রোজেন গ্যাসগুলি সমানভাবে সুষমভাবে তার পৃষ্ঠে অধিশোষিত হয়, অর্থাৎ যুক্ত হয়ে যায়। তাহলে এখানে কার পৃষ্ঠে কে যুক্ত হচ্ছে? কঠিন প্ল্যাটিনামের পৃষ্ঠে গ্যাসীয় হাইড্রোজেন যুক্ত হচ্ছে, একেই বলা হচ্ছে দ্রবণ। হাইড্রোজেন যুক্ত হলো, এই হাইড্রোজেন যুক্তটা কি অসমসত্বভাবে হলো? একদমই না, সমসত্বভাবে হলো। সমস্ত জায়গাতে সমানভাবে হয়েছে, এমনটা নয় যে কোনো জায়গায় হাইড্রোজেন বেশি পরিমাণে যুক্ত হয়, কোনো জায়গাতে কম পরিমাণে যুক্ত হয়, তা কিন্তু একদমই নয়। তাহলে যেহেতু সমসত্ব হচ্ছে কঠিনে আর হচ্ছে কে গ্যাস, তাই এটাকে আমরা বলবো কি, কঠিনের ভিতর গ্যাসীয় দ্রবণ। দ্রাব হিসাবে তো গেল আমাদের গ্যাসের বাড়ি। এবার যদি আমরা বলি যে আমরা দ্রাব হিসাবে গ্যাস নয়, আমরা দ্রাব হিসাবে তরল পদার্থকে আমরা ব্যবহার করব। আচ্ছা, যদি আমরা তরল পদার্থকে ব্যবহার করি, তো তরল পদার্থ কখন আমরা তরলের ভেতর মিশাবো? তরল পদার্থকে কখনো আমরা কঠিন পদার্থের ভেতর আমরা মিশাবো, তরল পদার্থকেই কখনো আমরা গ্যাসীয় পদার্থের ভেতর আমরা মিশাবো। অর্থাৎ তরল তরল দ্রবণ, এটা আমরা খুব সচরাচর সবাই আমরা জানি, আমরা দেখতেও পাই, আমরা সবাই করতেও পারি। সিম্পল, ইচ্ছা মতো যে যে দুটো তরল একে অপরের সঙ্গে মিশবে, এমন নয় যে আমরা তেলের সঙ্গে জল মিশাবো, তারা কিন্তু মিশবে না। শর্ত কি, যে দুটি তরল একে অপরের সঙ্গে মিশে, অর্থাৎ ফুললি যারা মিসেবল, এমন দুটো যদি আমরা লিকুইড কাপল যদি আমরা নিই, অর্থাৎ লিকুইড পেয়ার যদি আমরা নিই, তাহলে আমাদের এরকম তরল তরল দ্রবণ তৈরি প্রস্তুত করা সম্ভব। খুব সাধারণ একটা উদাহরণ কি হতে পারে, অ্যালকোহল এবং জলের দ্রবণ। অথবা খুব সাধারণভাবে বলা যেতে পারে কি, দুধের সঙ্গে জলের দ্রবণ, তাই কিনা? এছাড়াও তরল পদার্থ অর্থাৎ জলকে আমরা আর কোথায় কোথায় মেশাতে পারি? আমরা খুব সচরাচর আমরা দেখেছি কি, যে এই তরল পদার্থ বা জলকে যখন বাতাসে মেশাবো, তখন একটা দ্রবণ তৈরি হয়। শুনে অড লাগছে যে তরল পদার্থকে বা জলকে আমরা বাতাসে কি করে মেশাতে পারি? আচ্ছা, খুব শীতকাল সকালবেলা আমরা দেখেছি ঘন কুয়াশা পড়তে, অর্থাৎ ঘন কুয়াশাগুলো কখনো আমরা খেয়াল করে দেখেছি, সেগুলো কি খুবই বিন্দু বিন্দু আকারের জলের কণা, সেটা কিন্তু তরল পদার্থ। এই বিন্দু বিন্দু জলের কণাগুলি বাতাসের ভিতর সমসত্বভাবে মিশে আছে, অর্থাৎ গ্যাসের মধ্যে মিশে আছে। তাহলে এটা হলো এক প্রকারের দ্রবণ, যে দ্রবণটা কার সঙ্গে কার হচ্ছে, তরল পদার্থ মিশে আছে গ্যাসীয় পদার্থের মধ্যে। একই রকম ভাবে যখন আমরা বিভিন্ন অ্যামালগাম প্রস্তুত করি, তখন মেশানো হয় তরল পদার্থকে কঠিন পদার্থের ভেতরে। অ্যামালগাম কাকে বলে? আচ্ছা, অর্থাৎ আমরা ক্লাস 11 পড়ার সময় একটা খুব একটা বিখ্যাত একটা রিয়াকশন ব্যাপারে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছিলাম, বা হাইড্রোকার্বন চ্যাপ্টারে পড়েছিলাম, যে রিয়াকশনের নাম ছিল ক্লিমেনসেন বিজারণ। সবারই মনে আছে? সেই ক্লিমেনসেন বিজারণ রিএজেন্ট হিসেবে আমরা ব্যবহার করেছিলাম জিঙ্ক অ্যামালগাম। আমরা লিখেছিলাম জেডেন এই আকারে। অ্যামালগাম কথার অর্থই হলো মার্কারি বা পারদের সঙ্গে বিভিন্ন ধাতু সংকট তৈরি করা। আমরা সকলেই জানি পারদ হলো একটা তরল পদার্থ এবং জিঙ্ক হলো একটি কঠিন পদার্থ। তাই এখানে জিঙ্ক এই ধাতুটিকে একটু বেশি পরিমাণে নেওয়া হয় এবং পারদ বা মার্কারি তার পরিমাণটাকে কম নেওয়া হয়, এবং তাদেরকে একসঙ্গে মিশিয়ে তৈরি করা একটা ধাতু মিশ্রণ, যাকে আমরা অ্যামালগাম নামে চিহ্নিত করি। তাহলে এটা হলো তরল পদার্থ কঠিনের মধ্যে মিশে একটা সমসত্ব দ্রবণ বা মিশ্রণ।
ঠিক, তাহলে একই রকম ভাবে আমরা বিভিন্ন প্রকার দ্রবণ সম্পর্কে আমরা জানলাম, কার সঙ্গে কে মিশতে পারে, কার সঙ্গে কিভাবে মিশতে পারে, এবং তারা কিরকম প্রকার দ্রবণ তৈরি করতে পারে, তাদের ভৌত অবস্থা কেমন হতে পারে, সেগুলো আমরা ইতিপূর্বে সবাই জানলাম। এবং এই শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আমাদের নোটস দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমরা বাকি নোটসগুলো আমরা সেখান থেকে আমরা কালেক্ট করব, বাকি আমরা এখান থেকে আরেকবার দেখে নিই। আশা করি আমরা সকলে দেখে নিয়েছি। তো আমরা এই অংশটি মুছে আরেকটা ছোট্ট একটা কয়েকটা টার্ম সম্পর্কে আমরা জেনে নেব এই দ্রবণ চ্যাপ্টারের বা তরল অবস্থা চ্যাপ্টারেরই। তো আমরা চলো আগে মুছি, তারপর আমরা ব্যাপারটা জেনে নিচ্ছি। প্রথম যে টার্মটি আমরা বলবো তাকে আমরা বলবো অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস কথার অর্থ হলো জলীয়, অর্থাৎ যে দ্রবণের ক্ষেত্রে দ্রাবক বা সলভেন্ট হিসেবে আমরা জল ব্যবহার করি তাকে আমরা অ্যাকুয়াস সলিউশন বলে থাকি। যে অ্যাকুয়াস সলিউশন আমরা খুবই পরিচিত, যেটা আমরা সবাই বানাতে পারি, খুব সাধারণভাবে বলতে পারি কি চিনির দ্রবণ অর্থাৎ জলের ভিতর, লবণের দ্রবণ অর্থাৎ জলের ভিতর। এছাড়াও তোমরা আরো কমেন্টে জানাও যে জলের সঙ্গে আমরা কি কি মিশিয়ে তোমরা দ্রবণ প্রস্তুত করতে পারো। আচ্ছা, দ্বিতীয় টার্মটা আমরা কি বলবো? নন অ্যাকুয়াস সলিউশন বা অজলীয় দ্রবণ, যেখানে দ্রাবক বা সলভেন্ট হিসাবে জল নয় বরং অন্য কোনো তরল পদার্থকে আমরা ব্যবহার করে থাকি। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি টলুইনের সঙ্গে বেনজিনের যদি আমরা দ্রবণ প্রস্তুত করি তাহলে সেটা হবে একটা নন অ্যাকুয়াস সলিউশন, যেখানে দেখো জলের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এখন যদি আমাদের মনে হয় যে টলুইন বা বেনজিন এটা তো সচরাচর আমাদের চোখের সামনে থাকে না, তার আমাদের চোখের সামনে থাকে যেটা নিত্য প্রয়োজনীয় দিনে আমরা ব্যবহার করে থাকি, এমন কোনো দ্রবণ কি আছে আমাদের চোখের সামনে যেটা আমরা নন অ্যাকুয়াস সলিউশন আমরা বলতে পারি? জানা থাকলে অবশ্যই এটাকে তোমরা সকলে কমেন্টে জানাবে, না হলে আমরা এটার উত্তর আমরা দিয়ে দেব পরবর্তী ভিডিওতে। তো আপাতত আমরা চলি আমরা পরবর্তী টার্ম জানার জন্য। পার্সিয়ালি মিসেবল লিকুইড পেয়ার অর্থাৎ এমন এক জোড়া তরল যার একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত, আচ্ছা রেঞ্জ মানে কি, একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত এবং নির্দিষ্ট ভৌত অবস্থা বা পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ বলতে পারি নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় তারা একে অপরের সঙ্গে দ্রবীভূত হয়, কিন্তু সে বিশেষ ভৌত অবস্থা যদি আমরা পরিবর্তন করে ফেলি তখন তারা কিন্তু আর একে অপরের সঙ্গে দ্রবীভূত হয় না। তো তাদেরকে আমরা কি বলে থাকি? পার্সিয়ালি অর্থাৎ আংশিক ভাবে মিশ্রণযোগ্য তরল জোড়। তাহলে আংশিক ভাবে মিশ্রণযোগ্য তরল জোড় আমরা কি উদাহরণ দিতে পারি? নির্দিষ্ট উষ্ণতাতে জলের ভিতরে আমরা বিভিন্ন এস্টারকে যখন আমরা দ্রবীভূত করি তখন তারা একটা নির্দিষ্ট উষ্ণতায় দ্রবীভূত হয়, কিন্তু যদি সে উষ্ণতা সরিয়ে ফেলি তখন তারা দেখতে পায় তারা কিন্তু আবার আগের মতোই ইমমিসিবল হয়ে গেছে। ঠিক, তাহলে আমরা যাই পরবর্তী টার্ম। মিসেবল লিকুইড পেয়ার অর্থাৎ যারা যে কোনো ভৌত অবস্থাতে যে সমস্ত তরল জোড় সর্বদা একে অপরের সঙ্গে দ্রবীভূত হয়ে থাকে, যেমনটা আমরা ইতিপূর্বে বলেছি যে অ্যালকোহলের সঙ্গে জলের মিশ্রণ, টলুইনের সঙ্গে বেনজিনের মিশ্রণ। ঠিক, বাইনারি সলিউশন, বাইনারি কথা অর্থ কি? বাইনারি কথা অর্থই হলো যেখানে দুটি পদার্থ অর্থাৎ দুটি বিশুদ্ধ পদার্থ একে অপরের সঙ্গে সমসত্বভাবে মিশে দ্রবণ প্রস্তুত করে। যেমনটা যদি আমরা বলি বিশুদ্ধ চিনির সঙ্গে বিশুদ্ধ জলের দ্রবণ, এখানে চিনি ও জল ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি অর্থাৎ তৃতীয় কোনো পদার্থ এখানে নেই,
যদি আমরা সেখানে দিয়ে দিস খুব সামান্য একটু লবণ আর একটু সামান্য একটু লেবুর রস, তাহলে সেটা অবশ্য হয়ে যাবে স্যালাইন, যেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। কিন্তু সেটাকে আমরা বাইনারি বলবো না। কিন্তু বাইনারি বলার শর্ত কি, জলের সঙ্গে থাকবে শুধু চিনি, অথবা থাকবে শুধু লবণ, অথবা থাকবে শুধুই লেবুর রস। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি এই কয়েকটা টার্ম। আমরা আরেকবার দেখে নিই। আশা করি আমার দেখা হয়ে গেছে। তা সকলকে অনুরোধ করব আজকের ক্লাসটা সম্পূর্ণভাবে দেখার জন্য, এবং কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমরা জানাবো, এবং জুড়ে থাকবো আমাদের সবার প্রিয় চ্যানেলের সঙ্গে, এবং শিখতে থাকবো আমাদের কেমিস্ট্রিকে খুব মজার ছলে। তাই আবার অনুরোধ করছি সকলকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে, অর্থাৎ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। এবং সবাইকে অনুরোধ করব এই চ্যানেলের টেলিগ্রাম এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য, যেখানে আমরা এই হাতে লেখা নোটসগুলি প্রোভাইড করে থাকি। অনেক ধন্যবাদ সকলকে, সকলে খুব ভালো থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার এমন ভাবেই। ওকে, চলো টাটা, বাই বাই।